গরিবেন্দ্রের শ্রদ্ধা এবং মিত্র এবং অনুজদের সবাইকে রানন্দিত জয়গুরু জানাই। আজকের সেমিনারে উপস্থিত প্রত্যেককে আমাদের সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ এবং জয়গুরু নিবেদন করছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সার্বিক মঙ্গল প্রার্থনায়, মঙ্গল কামনায় শ্রী শ্রী ঠাকুর আত্মচরণের 2 মিনিট নাম জপ। নামের সময় হলো। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালী রাধাস্বামী দেওয়ালেশ্বরের প্রণাম। বন্দে পুরুষোত্তম। সবাইকে অনেক ধন্যবাদ। সবার সার্বিক মঙ্গল হোক। এখন সঙ্গীত পরিবেশন করবেন বেণুবিধৃতা মা, নাথ মা, আসাম শিলচর থেকে। মা, দয়া করে সঙ্গীত পরিবেশন করুন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। জয়গুরু সবাইকে। জয়গুরু। আলোয় আলোয় ভরে ত্রিভুবন, ছড়ায়েছ দূরে আধারে, করুণা ধারায় অবগাহী প্রভু আলোকিত করো আমাদের। আলোয় আলোয় ভরে ত্রিভুবন, ছড়ায়েছ দূরে আধারে, করুণা ধারা অবগাহী প্রভু আলোকিত করো আমাদের। আলোয় আলোয় ভরে ত্রিভুবন, ওগো সুন্দর তোমার ভুবনে, ঝলকে জাগিছে প্রভা ক্ষণে ক্ষণে। ওগো সুন্দর তোমার ভুবনে, ঝলকে জাগিছে প্রভা ক্ষণে ক্ষণে। আমি দিন তবু চরণ প্রান্তে, আমি দিন তবু চরণ প্রান্তে, রাখো মোরে ওগো বারে বার।
আলোয় আলোয় ভরে ত্রিভুবন, ওগো ত্রাতা মোরে রাখিও ধরিয়া, ওগো ত্রাতা মোরে রাখিও ধরিয়া, চিরদিন যেন তোমারে সরিয়া, চিরদিন যেন তোমারে সরিয়া, সংসার মরু যাই গো তরিয়া, সংসার মরু যাই গো তরিয়া, ভাসিয়া সুখের সাগরে, আলোয় আলোয় ভরে ত্রিভুবন, তুমি রাখো কি ভাবই তবু আশ্রিত লোভী পরিচয়, তুমি রাখো যারে কি ভাবই তবু আশ্রিত লোভী পরিচয়, তোমারও সেবায় তোমারও পূজায়, তোমারও সেবায় তোমারও পূজায় ধরিয়া রয়েছে তোমারে, আলোয় আলোয় ভরে ত্রিভুবন, ছড়ায়েছ দূরে আধারে, করুণা ধারা ও গাহি প্রভু, আলোকিত করো আমাদের, আলোকিত করো আমাদের, আলোয় আলোয় ভরে ত্রিভুবন। জয় জয়গুরু, অনেক ধন্যবাদ মা। প্রতিবারে ন্যায় এবারে অসাধারণ ঠাকুরের শিক্ষণে আপনি সঙ্গীত পরিবেশন করলেন। তো এখন আমরা মেন মেন টপিকে ফিরে আসছি। গতবারে ডক্টর ধীরজ সরকার স্যার খুব সুন্দরভাবে আলোচনা করেছিলেন যে 5টা টপিক আমরা রেখেছিলাম। সেই 5টা টপিকের মধ্যে প্রথম টপিক ছিল ডিসিপ্লিন ছিল, তারপরে দ্য ভ্যালু অফ টাইম ছিল, আর হাউ টু ওভারকাম ডিজিটাল অ্যাডিকশন, অর্থাৎ স্ক্রিন টাইম। আজকালকার স্টুডেন্টরা প্রচুর পরিমাণে স্ক্রিন টাইম কনজিউম করছে, সেটা থেকে কিভাবে রিকভারি করবেন। তারপরে ছিল পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর কেরিয়ার অপরচুনিটি। ডক্টর ধীরজ স্যার উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন। আর তারপরে বহু ছাত্রছাত্রী আমাদের মেসেজ করেন যে মেডিটেশন সম্বন্ধে কিছু একটা বলার জন্য, আমাদের এক্সপিরিয়েন্স থেকে মেডিটেশনের সম্বন্ধে। তারপরে এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আর তারপর আমাদের এক্সিস্টেন্স। এখন 9টা 15 বাজে ভারতীয় সময় অনুযায়ী। আর আমি জাস্ট যতটুকু 10 মিনিট বলার চেষ্টা করছি এই বিষয়গুলোর উপরে। প্রথমে আসি কি মেডিটেশন। মেডিটেশন এমন একটা 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 সাবজেক্ট যেটা আমাদের জীবনের প্রত্যেকে এর সাথে জীবন বৃদ্ধির সাথে জড়িত। আহ, আমাদের শুভঙ্কর দাও আছেন এই সেমিনারে। শুভঙ্কর দাস জার্মানি থেকে জয়েন করেছেন, দাদা আরো ওনারা ভালোভাবে জানেন। তো যতটুকু আমার আমার জ্ঞান হয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে আমি শেয়ার করছি। অর্থাৎ আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে অনেক রকমের অনেক কোটি কোটি কোষ আছে। সেই কোষগুলো খুবই সূক্ষ্ম কোষ। আর মেডিটেশন করলে কি হয়, সেই কোষের মধ্য দিয়ে যে আমাদের যে অক্সিজেন অক্সিজেন পৌঁছে যায়, অক্সিজেন সার্কুলেশনটা খুব ভালো হয়। আমাদের প্রত্যেক ডিসিশন, কঠিন পরিস্থিতিতে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেইটা বোঝাতে আমাদের খুব সাহায্য করে। অর্থাৎ ডিসিশন মেকিং স্কিলটা খুব ভালোভাবে ইমপ্রুভমেন্ট হয়। আর ঠাকুর বলেছেন যে মেডিটেশন করার যে সঠিক সঠিক সময় কোনটা, যে আমাদের যে ব্রহ্ম মুহূর্তটা আছে, ওই মুহূর্তটা যেটা সকালের প্রার্থনার যে 48 মিনিট আগের যে এনভায়রনমেন্টটা, যে সময় পাখি ডাকে, আহ পাখির ঘুম ভাঙে, হালকা আধার যে থাকে, ওই সময়টা মেডিটেশন ধ্যান করার সময়টা খুব ভালো। কয়েকটা প্রসেস আছে, যে প্রসেস দিয়ে দেখেছি অনেক ঋত্বিক দাদারা মেডিটেশন করেন, ধ্যান করেন, ঠাকুরের চিন্তা ভাবনা করেন, সারাদিনের যে কাজকর্ম সেগুলো করেন, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করেন, ভিজুয়ালাইজেশন করে।
আমরা পাস্ট সেমিনারে জেনেছি যে মিরাকেল মর্নিং এর যে লেখক হাল এলরোড, তিনিও একই কথাই বলছেন যে 6টা নিয়ম তিনি বানিয়েছেন সিভার্স নাম দিয়ে। প্রথমে যে সাইলেন্স থাকা, তারপর অ্যাফার্মেশন, তারপরে যে এক্সারসাইজ করা, ইত্যাদি ইত্যাদি। টোটাল ঠাকুরের ইডিওলজির সাথে ম্যাচ করে যায়। তো যারা ঋত্বিক দাদা এবং শ্রী আচার্যদেবকেও দেখেছি, দাদা শ্রী আচার্যদেব প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ঘুমান, ম্যাক্সিমাম 4 ঘন্টা ঘুমান। দাদা ঘুম একদম ভোরেই ঘুম ভেঙে যায় ওনার। তো উঠে ফ্রেশ হয়ে ধ্যানে বসেন। আর একটা চক্র ফটো আছে, সেই চক্র ফটোর সামনে সিট দাঁড়া সোজা করে তাকিয়ে থেকে চক্র ফটোর সময় কিছু সময় তাকিয়ে থাকেন। যেটা আমাদের প্রণাম মন্ত্র আছে, শত অনুজ্ঞার প্রথমে লেখা আছে না, ওং ব্রহ্ম পরব্রহ্ম ও কুলমালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম জানিয়ে জপ ও ধ্যানাদি শুরু করিতে হইবে, লেখা আছে না? তো এই মন্ত্রটা বলে নাম ধ্যান করা শুরু করেন। তারপর রাধা, যে আমাদের যে বীজ নামটা আছে স্বামী উচ্চারণটা, এভাবে বীজ নাম করতে করতে কয়েকটা মুহূর্ত ভালো করে ঠাকুরের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে নিতে হয়। ভাবতে হবে ঠাকুর আমার আমার তৃতীয় চক্ষুর মধ্যে তিনি আছেন, তিনি এখানে অবস্থান করছেন। এইখানে মনটাকে রেখে ধীরে ধীরে নামের গতি বাড়ানো। শ্রী আচার্যদেব সেকেন্ডে 4 বার নাম করেন, 4 বার। আমাদের এত হয় না, কিন্তু আমরা চেষ্টা করলে ভবিষ্যতে কোনোদিন হতে পারে। তো এইভাবে নাম করতে 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 ঠাকুরেরকে ভাবতে হয় নিজেকে যে আমি পরমপিতার সন্তান, আমি ঠাকুরের সন্তান, আমি তার কৃষ্টিজাত সন্তান। আই এম দ্য সান অফ দ্য সুপ্রিম ফাদার, সান বাই কালচার। তিনি যা যা ভালো লাগে, তার যা যা ভালো লাগে আমি তাই তাই করব। তিনি যেটাতে কষ্ট পান সেই সমস্ত অ্যাক্টিভিটিস, কথাবার্তা, আলোচনা আমি করব না। আর আর আরেকটু বড় করে যদি ভাবা যায় যে ঠাকুরের আমি ছেলে, একদম ঠাকুরের ছেলে। তো ঠাকুর আমাকে বলছেন যে ধরুন কাউকে নাম ধরে রাখলেন, যে ধরুন শুভঙ্কর দা, এই শুভঙ্কর কোথায় আছিস তুই, আমাকে একটা আমাকে পানটা খাওয়া বা আমাকে তামাকটা দে, ঠিক আছে? তো এইভাবে যে ঠাকুর ডাকছেন, ঠাকুর আমার সাথে কথা বলছেন, সেটাকে ফিল করা। আচার্যদেব আপনাকে ডাকছেন, আপনার সাথে কথা বলছেন, বা আপনার বাড়িতে কোনো একদিন পূজ্যবাদ অবিন দাদা বাড়িতে গেলেন, আপনি কি করবেন, কোথায় বসতে দেবেন, সেটা ফিল করুন। হতেও তো পারে। একটা ঘটনা বলি, আসামে একজন মা, তিনি এভাবে আশা করে রেখেছিলেন পূজনীয় অবিন দাদা আসবেন। তো সত্যিকার একদিন ওনার বাড়িতে পূজনীয় অবিন দাদা চরণ দিয়েছিলেন। তো এইভাবেই ভাবতে 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 না, কিভাবে আধা ঘন্টা 45 মিনিট চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রথম 20টা মিনিট 15টা মিনিট অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে হয়ে যাবে। তারপরে যে আছে শতনুগা পাঠ, তারপরে ইষ্টভীতি করা। তো এইভাবে প্রসেস গুলো আমাদের মেনটেন করতে হয়। আমরা কর্মব্যস্ততার সময় মেডিটেশন একটুখানি করেই রেখে দিই, কিন্তু না, পাঞ্জা আছে না, ঋত্বিক দাদার যে পাঞ্জা, ওখানে মানে ক্লিয়ার বলা আছে 30 মিনিট থেকে 45 মিনিট নাম ধ্যান করতেই হবে। এই বিষয়ে কম্প্রোমাইজ করলে হবে না। ওকে, নেক্সট পয়েন্ট কি? এনভায়রনমেন্ট। দেখুন, আজকে বিশ্বাস পরিবেশ দিবস, আমাদের গাছ পরম বন্ধু। এই যে আমি কথা বলছি, আপনারা যে শুনছেন, বিশ্ব বিভিন্ন প্রান্তে আছেন, তো আমি অক্সিজেন নিতে পারছি বলে আপনি কথাগুলো শুনতে পারছেন। খাবার না পেলেও হবে, কিন্তু অক্সিজেনটা মাস্ট দরকার। আর এই অক্সিজেনের সাপ্লাই দিচ্ছে কারা? আমাদের গাছটা। শ্রী আচার্যদেব এখানে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করিয়েছেন। লকডাউনের সময় ইভেন এখনো শ্রদ্ধেয় ব্রজ সুন্দর সাহু দিদি, যিনি আছেন আমাদের গার্জেনের এখানকার সমস্ত, উনি দায়িত্বে আছেন। তো উনাকে দিয়ে ভালো ভালো ফলের গাছ তিনি এখানে চারা গাছ চাষ করাচ্ছেন, সমাধিতে, হীরা বাগান এবং বিভিন্ন সৎসঙ্গের ক্যাম্পাসে করার পরে ঝাড়খণ্ডের যে বন দপ্তর আছে, সেখানে এই সমস্ত গাছ ফ্রি অফ কস্টে, অর্থাৎ ডোনেট করে দেওয়া হচ্ছে। তারপরে ওনারা ওইখানে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, ইভেন সৎসঙ্গ থেকেও সেই বৃক্ষরোপণ করে দেওয়া হচ্ছে। কারি পাতার গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন গাছ। এবারে যে গাছগুলো পাখি ফল খেতে পারবে, এবং সেই ফলটা গিয়ে পাখি যেখানে ফলটা ফেলবে সেখানেই বৃক্ষরোপণ হবে। এইভাবে লক্ষ লক্ষ চারা গাছ শ্রী আচার্যদেব নির্মাণ করেছেন। মানে তিনি এই সোসাইটির প্রতি কতটা রেসপন্সিবল ভাবার বাইরে। এইভাবে আমাদের আমি একটা ঘটনা প্রায়শই বলি যে কি, আমাদের আঙ্গুলের কোনো অংশ যদি কেটে যায়, তো আমরা রিস্ট থেকে, অর্থাৎ কবজি থেকে তো কেটে ফেলে দিই না। তো প্রত্যেক দেশে 196খানা দেশ আছে পৃথিবীতে, 830 কোটি জনসংখ্যা এই পৃথিবীতে। তো সবাই যে পজিটিভ মাইন্ডের হবে, সবাই যে আইডিয়াল সেন্ট্রিক হবে, এমন কোনো কথা নেই। কিন্তু আমাদেরকে আইডিয়াল সেন্ট্রিক অ্যাটিটিউড নিয়ে ওই মানুষগুলোর সাথে বিহেভিয়ার করতে হবে। জানি
কঠিন, কিন্তু করতেই হবে আমাদেরকে। তো সেই জন্য আমাদের নিজের স্বার্থে, ঠাকুরের স্বার্থে ওনাদেরকে ঠাকুরের সাথে যুক্ত করানোই হচ্ছে আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। এইভাবে আমাদের পরিবেশের মানুষগুলো এবং পরিবেশ, সবকিছু, গাছপালা, পশু পাখি, সবাইকে সংরক্ষণ করে রাখতে হবে। এখানে আপনারা দেখবেন সাধারণ কথা এগুলো, মানে আশ্রমে পাখি জল খাওয়ার জন্য কত সুন্দরভাবে ব্যবস্থা করা আছে, কত কিছু জিনিস শেখার আছে এখান থেকে। তো আমরা এইভাবে করতে পারি যে গরমের সময় বারান্দায় কোনো কিছু কিছু জল রাখলে পাখিরা খাবার খেতে পারবে। হ্যাঁ, এইভাবে আমরা এগোতে পারি। বা আশেপাশের যে রাস্তার ধারে অনেক কুকুর টুকুর থাকে বা ইত্যাদি পাখি থাকে, বা ডোমেস্টিক যে এনিম্যাল গুলো আছে ওদের জন্য খাবার ইত্যাদি ব্যবস্থা করা, এগুলো আমরা করতে পারি। এবং আশেপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারি। আমি জানি তারা আমার সামনে নিন্দা করে, পিছনে প্রশংসা করে, জানি, কিন্তু তা সত্ত্বেও ওদের সাথে ভালো ব্যাপার করতে হবে। কারণ ঠাকুর বলেছেন যে প্রতিবেশীরই আমাদের বাঁচার পুঁজি। হ্যাঁ, ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা পয়েন্টটা কি, এক্সিস্টেন্স। আমাদের ঠাকুর বাড়িতে একটা পাবলিশিং একটা বই আছে, শ্রী শ্রী ঠাকুরের লেখা। বইটার নাম ম্যাগনা ডিক্টা। ওখানে 231 নম্বর ভার্স একটা বাণী আছে, যে ঠাকুর বলছেন যে সার্ভ বাট ডু নট ডিস্ট্রয় ওয়ান সেলফ হেল্পিং অ্যাবিলিটি। অর্থাৎ মানুষকে তুমি সেবা করো, সেবা দাও, কিন্তু তার মধ্যে যে স্বাবলম্বী ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে ধ্বংস করে নয়। অর্থাৎ একবার এটা একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন টাকা ধার চাইতে এসেছিলেন। ঠাকুর বললেন, ঠাকুরের বাবার কাছে। তো ঠাকুরের বাবা বললেন যে ঠিক আছে, তুই বস এখানে, আমার জন্য একটা পান তৈরি করে দে। তো দেখছেন ওই ভদ্রলোক পান তৈরি করতে গিয়ে অনেকটা চুন দিয়ে দিয়েছেন, অনেকটা সুপুরি দিয়ে দিয়েছেন, এলোমেলো ভাবে, মানে কোনো পারফরমেন্স ওনার ঠিকঠাক নেই। হ্যাঁ। তো ঠাকুরের বাবা বুঝে গেছেন যে ওনাকে যদি টাকা ধার দিই তাহলে ঠিক মতো শোধ দিতেও পারবেন না, ভালো কাজেও ব্যবহার করতে পারবেন না। তো তিনি যে টাকা ধার দিতে চেয়েছিলেন সেই টাকা থেকে কিছুটা কম টাকা উনি দিলেন। তারপরে আর বললেন যে বাকি টাকাটা তুই অন্য কারো কাছ থেকে তুই জোগাড় করবি। হলো কয়েক মাস পরে ওই টাকাটা যখন তিনি শোধ দিতে এলেন, ঠাকুরের বাবা বললেন, আমি নেব না রে মনি, আমি তোকে দেখতে চাইছিলাম যে তুই কতটা বিশ্বস্ততার সহিত কাজটা করেছিস। আমি তখনই তোকে বুঝেছিলাম যে টাকাটা আহ, হয়তো তুই ভালোভাবে প্রপারলি ইউজ করতে পারবি না, যাই হোক তুই ইউজ করেছিস, কিন্তু এই টাকাটা আমি আর নেবো না, তুই তোর কাজেই ব্যবহার কর। তো এইভাবে মানুষকে বড় করার দায়িত্ব, এবং নিজের যে এক্সিস্টেন্স, মানে যে অস্তিত্ব রক্ষা করার জন্য যা যা করা হয়, যা যা বলা হয়, যা যা কাজকর্ম করা হয়, সেটাই সেটাই আমাদের অস্তিত্ব রক্ষা করে। একদিন এক কয়েকদল গুন্ডা পার্টি একজন ভদ্রমহিলাকে তাড়া করছেন জঙ্গলের ভিতর দিয়ে। ওই ভদ্রমহিলা নিজের প্রাণটা নিয়ে উঠছেন। ওইখানে জঙ্গলে একজন সাধু বাবা বসেছিলেন। তো ওই ওই ভদ্রমহিলা উত্তর দিকে চলে গেছেন। ঠিক আছে। এবারে ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করলে ওই ডাকাতরা যে ওই ভদ্রমহিলা কোথায় গেছেন। সাধু বাবা জানেন যে উত্তর দিকে গেছেন, কিন্তু তিনি তা বললেন যে না, উনি হচ্ছেন দক্ষিণ দিকে গেছেন। আমরা সাধারণভাবে বিচার করতে হবে কি, যে মিথ্যে কথা বলেছেন। অ্যাকচুয়ালি না, ওই ভদ্রমহিলার অস্তিত্ব, মান সম্মান সবকিছু রক্ষা করার জন্য তিনি এটা বলেছেন। তো এটা হলো সত্য কথা বলা, অস্তিত্ব। আমরা যাকে যা কিছু কথা বলি, যা কিছু হেল্প করি না কেন, তার অস্তিত্ব রক্ষা করে তাদেরকে সেবা দিতে হবে। আমরা এমন ভাবে সেবা দেব না যাতে করে তার অস্তিত্ব খারাপ হয়ে যায়। আমি এবার শেষ করছি, লাস্ট একটা পয়েন্ট বলছি। শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে যে মানুষগুলো আসেন, তিনি তো কাউকে কোনো কিছু দেন না। তিনি ঠাকুরের কথা বলেন, ঠাকুরের ভাবাদর্শ ওনাদেরকে অনুপ্রাণিত করেন, এবং সেই কথা মেনে চলার মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আসে। আর তিনি যদি সবসময় সবকিছু দিয়ে দিতেন, গাড়ি বাড়ি ইত্যাদি, তাহলে ওনারা মানে অথর্ব হয়ে যেতেন, পঙ্গু হয়ে যেতেন, কোনো কাজ করতে পারতেন না। কারণ কি, কাজ না করেই তো পেয়ে যাচ্ছেন, তাই না? তো সেই জন্য সবার অস্তিত্ব রক্ষা করে আমাদের সবকিছু ট্রানজেকশন গুলো করতে হয়। সবাইকে অনেক ধন্যবাদ। এবারে 26 হলো ডক্টর সুরজিৎ হালদার দা। উনি জার্মানি থেকে পিএইচডি করেছেন। দাদাকে আমি আহ্বান করছি। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা, তিনি কতটা স্ট্রাগল করে যে এত কিছু অ্যাচিভমেন্ট করেছেন, কিভাবে আমাদের চলা উচিত, তিনি তার এক্সপিরিয়েন্স অনুযায়ী তিনি যদি দয়া করে আমাদেরকে বলেন, খুব ভালো উপকৃত হব আমরা। সুরজিৎ দা, আপনি শুরু করুন দাদা। সকলকে আনন্দতে জয়গুরু। প্রথমেই জানাই, আমি কখন বক্তা হয়ে উঠতে পারিনি, ঠাকুরের ভক্ত হয়ে ওঠার চেষ্টা করছি। আপনাদের সকলের আনুকূল্যে সেটা হয়ে উঠতে পারলেই আশা করি এই জীবনটা
একটা কিছু মিনিং হয়ে উঠবে। অনেকক্ষণ ধরে আহ, বেশ ভালো ভালো কথা শুনছিলাম। আম, অনেক কথার মধ্যেই যেগুলো সুন্দরভাবে জড়িয়ে আছে সেটা হচ্ছে আমরা কিভাবে একে অপরের সাথে মেলামেশা করি, আমাদের নিজেদের মধ্যে মেলামেশার সূত্রটা কি, কি কথাবার্তা বলি, ইংলিশে এটা বলে আমরা কি ট্রানজাকশন করি। যেহেতু আমার পড়াশোনা কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার নিয়ে, তারপরে এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি, কারণ ওইটাই আমার সহজ মনে হয়েছে প্রথমের দিকে, পরে বুঝতে পারি ওটাই কঠিন। ঠাকুর হয়তো আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন যে কঠিনটাকে সহজ করে দেখা। আম, তো অর্থনীতি বা ইকোনমিক্সে এই ট্রানজাকশন নিয়ে কিন্তু অনেক কিছু বলা আছে, যে সবকিছুর একটা আমার মাপকাঠি হওয়া উচিত, তেমনি ট্রানজাকশনের একটা মাপকাঠি হওয়া উচিত, মিডিয়াম অফ ট্রানজাকশন। তো আজকের দিনে আমরা যে টাকা পয়সা ব্যবহার করি বাজারে গিয়ে কোনো জিনিসপত্র কেনার জন্য, সেই টাকা এবং পয়সা এগুলো হলো কিন্তু মিডিয়াম অফ ট্রানজাকশন। কি ট্রানজাকশন করি আমরা? আমরা সকলেই হয় কোনো বস্তু মানে অবজেক্ট বা বিষয় সাবজেক্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ট্রানজাকশন করি। আচ্ছা, আমি ভিডিওতে আসলে কি ভালো হয়? আমার কোনো অসুবিধা নেই। তো আমরা দুটো বিষয় কিন্তু ট্রানজাকশন করি, একটা হচ্ছে বিষয় আর বস্তু। বস্তুই অধিকাংশ বেশি, যেমন ধরুন খাওয়ার বস্তু, পড়ার বস্তু এবং অনেক কিছুই আছে। আর বিষয় বলতে গেলে যেমন যেটাকে আমরা বলি সার্ভিসেস। এইবারে ব্যাপারটা হলো আমাদের জীবনে সার্ভিসেসটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়ের থেকে, বা বিষয়টা কত গুরুত্বপূর্ণ সার্ভিসেস থেকে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু এটা নিয়ে আমার জীবনটা মিনিংফুল হচ্ছে কি, এইটা কিন্তু লক্ষ্য। অনেক সময় আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই। কিভাবে? এই বিষয় বস্তুর আরোহণে আমরা ভ্রমিত হয়ে যাই, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের যে পঞ্চেন্দ্রিয় দেওয়া হয়েছে, পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং বিভিন্ন লেয়ার থেকে, মানে আউটার লেয়ার থেকে ইন্টার লেয়ারে ঢোকানো, আমরা বাইরের থেকে সব রিসেপটিভ অর্গান আমাদের সব ইনফরমেশন ভেতরে নিয়ে আসে। তো আমরা যা যা জিনিসপত্র আরোহণ করি মোটামুটি আমাদের এক্সিস্টেন্সের জন্যই, মানে বেঁচে থাকবেন, বেড়ে ওঠার জন্য। হ্যাঁ, ঠাকুর কিন্তু বলেছেন যে এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাই কিন্তু আমাদের জীবনের ধর্ম, তাছাড়া কিন্তু কোনো ধর্ম নেই, এইটাই হচ্ছে জীবনের ধর্ম। আর যা যা আমাদের বেঁচে থাকতে এবং বেড়ে উঠতে সাহায্য করে, তাদেরকে পরিপোষণ করে চলাটাই কিন্তু আমাদের দায়িত্ব। তো এইবারে প্রশ্ন হলো, যখন আমি সমাজে, আচ্ছা সমাজে মানে আমি যে পরিধি বা বলয়ের মধ্যে থেকে নিজের বেঁচে থাকা এবং বেড়ে ওঠাকে আমি ভাবি যে এটাই আমার সব থেকে ভালো পরিবেশ, সেটাই আমার কাছে সমাজ। তো আমি যদি এই মানুষের তৈরি সমাজের মধ্যে বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাকে যদি আমি প্রাধান্যতা দিই, তাহলে আমার কাছে প্রশ্ন আসে যে আমি কি কি বিষয় এবং বস্তু নিয়ে এগিয়ে যাব। তো আমার ঘর হওয়া উচিত, আমার ঘরের মধ্যে মানুষ থাকা উচিত যার সাথে আমি কথাবার্তা বলবো, সবসময় টাইম টু টাইম আমার খাওয়া, ঘুমানো এগুলো হওয়া উচিত। এর সাথে যে জিনিসটা আমার খুবই গুরুত্বপূর্ণ, যে ওই খাওয়া, ঘুম, পড়াশোনা, কাজ করা, এই সব কিছুর মধ্যে তালমেলটা থাকছে। তো আমি সকাল 10টায় উঠে বিকেল 4টায় খাই, আবার রাত 12টায় খাই, এরকম হচ্ছে না? আমি ঠিক ওই সকাল প্রার্থনার আগে উঠি, মানে ওই ব্রহ্ম মুহূর্তে উঠি, ঠাকুরের বলে দেওয়া বিধান অনুযায়ী প্রার্থনা করি। আমি জানি না এখানে যদি ঠাকুরের দীক্ষিত এখনো কেউ হয়ে ওঠেনি, এমন যদি আছেন, এটা আমাদের একটা সাধারণ একটা অভ্যাস হয়ে গেছে, যে সকালে প্রার্থনার আগে ওঠা, ইষ্টবিধি করা, তারপরে প্রার্থনা করে তারপরে ঘরে যাবতীয় যা কাজকর্ম করা, আবার বিকেলে সেই প্রার্থনাতে বসা, এগুলো করা। তো
আমি জানি নিজে এটা করতে করতে বুঝেছি যে এই সব জিনিসগুলো করতে করতে একটা আমরা নিজে এমন একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দিয়েছি, সিস্টেম করে দিয়েছি, যে এর মধ্যে যাই কাজ আসে কাজগুলো ঠিক শর্ট হয়ে বেরিয়ে যায়, মানে ঠিক ব্যবস্থিত হয়ে কাজ শেষ হয়ে তারা আবার চলে যায়, আবার নতুন কাজ এসে এরকম চলতে থাকে। একটা ছোট্ট পরিবেশে নিয়ে যায় আপনাকে। 2017 যখন আমি ভারত থেকে জার্মানি যাই পিএইচডি করতে, জুন মাসের 1 তারিখ প্রথম জার্মানিতে পৌঁছাই। পরিবেশ আলাদা, মানুষজন আলাদা, আবহাওয়া আলাদা, খাওয়া দাওয়া আলাদা, বেশ অনেকটাই আলাদা। তবে যেটা আমার কাছে ছিল খুবই সহজ, যে সেখানে উপস্থিত অনেক পরিচিত গুরু ভাই যারা পরিচিত হয়ে যায়, তারা আমাকে ঘন্টার পর ঘন্টা, যেদিনকে পৌঁছেছি সেদিনকেই ফোনে কথা বলে আমাকে মানে অ্যাক্লেমেটাইজ করে দিচ্ছেন যে কিরকম পরিস্থিতি তুমি এসেছো, যখন তখন যে কোনো পরিস্থিতিতে কথাবার্তা বলতে পারো, এসে বাড়িতে দেখা করতে পারো, এবং কোনো বিপদ আপদে পড়লে ফোন করে আমরা চলে আসবো। তো আমার তখন মনে হলো যে যাক, তাহলে আমার অস্তি বৃদ্ধির জন্য, আমার বেঁচে থাকার জন্য ঠাকুর আমাকে এমন একটা পরিবেশে পাঠিয়ে দিলেন যেখানে আমি যেমন ওই জলে পড়ে গেলাম না, মানে সেখানেও একটা ব্যবস্থিত পরিবেশ, যেখানে আমার কথা বলার মানুষ আছে, ঠাকুরের চিন্তা নিয়ে আলোচনা করার মানুষ আছে, এবং নিজেকে খুবই গুরুত্বপূর্ণ কারেকশন করার মতো পরিস্থিতি আছে। যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ঠাকুর যেমন বলেছেন যে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যথা সময় নিবিষ্ট নির্দেশ মুক্ত করে। তো সেই 2017 মে মাসে যখন বর্তম আচার্যদেব তার কাছে যখন নিবেদন করি, তিনি কন্ট্যাক্ট নাম্বার গুলো দিয়ে তিনি বলে দিলেন যোগাযোগ রাখতে এবং ভালো থাকতে। সেই দিন থেকেই যেটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে গেছে, আমি বলবো পরিবর্তিত হয়ে গেছে। আজকে যেভাবে আপনাদের সামনে বসে আছি, ঠাকুরের কথা বলার চেষ্টা করছি, এবং ঠাকুরের কথা নিজে শুনে সেটাকে নিজের মধ্যে আচরণে ফুটানোর চেষ্টায় যেভাবে ব্যবহার করতে পেরেছি, তো সেইটাই হচ্ছে আমি যেভাবে আপনার সাথে এখন কথা বলার চেষ্টা করছি। তো যেটা দেখলাম যে জার্মানির মধ্যে একটা খুব ভালো জিনিস, মানুষজন নিয়ম মেনে চলে। কি নিয়ম মেনে চলে? সাধারণ বেঁচে থাকা, বেড়ে ওঠার জন্য যে নিয়ম, যেমন ধরুন সকালে ওঠা, সকালে তার স্নানও করে, আমি দেখেছি অধিকাংশ ছেলে পুলেরা সকালে সময় কলেজে বা অফিসে যাওয়া, অযথা বাক্য ব্যয় না করা, এবং যে কাজটি দেওয়া হয়েছে অধিকাংশই দেখেছি সময়ের মধ্যে কাজ শেষ করা, এবং কথার খেলাফ না করা। এইগুলো খুবই সাধারণভাবে দেখেছি তাদের মধ্যে, প্রায় অধিকাংশ মানুষদের মধ্যেই আছে, যারা জার্মানির মানুষ, জার্মান, এবং যারা জার্মানিতে বহুদিন ধরে আছে। এখানে দুটো জিনিস বোঝা গেল, যারা ওই ব্যবস্থার মধ্যে জন্মগ্রহণ করেছে এবং যারা ওই ব্যবস্থার মধ্যে বাইরে থেকে গিয়ে বেশ বহুদিন ধরে আছে। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে তাহলে আমরা যারা এখনো হয়তো ঠাকুরের কথা শুনি কিন্তু মানছি না, ঠাকুরের কথা শুনি কিন্তু মানছি না, ঠাকুরকে দেখছি অথচ ঠাকুরের বলে দেওয়া কথাগুলো আচরণ ফুটিয়ে তুলছি না, তখন কি হয়ে যাবে, একে অপরের সাথে যখন আমাদের ওই ট্রানজাকশন হবে, তখন ওই মোড অফ ট্রানজাকশন বা মিডিয়াম অফ ট্রানজাকশনটা কিন্তু ঠাকুরের বলে দেওয়া আচরণ, স্ট্যান্ডার্ড মেজার অফ পেমেন্ট, ওটা না হয়ে একটা আগোছালো জিনিস হয়ে যাবে। আমি দেখলাম যখন জার্মানিতে গেলাম, একটা অফিস, একটা কলেজ, একটা রেস্টুরেন্ট, বা একটা বাসের ভিতরে কয়েকটা মানুষ, বা নদীর ধারে বসে থাকা কয়েকটা মানুষ, একটা মানুষ বিভিন্ন জায়গাতে আছে, অথচ তার সাধারণ আচরণ বিভিন্ন পরিবেশে কিন্তু পাল্টে যাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি পর্যবেক্ষণ করি, এবং নিজের
মধ্যে এই আচরণগুলো মানে নিজের ক্যারেক্টার গুলো আমি চেষ্টা করি এখনো কারেকশন করা, যে আমি যেন সব পরিস্থিতিতে যেন অ্যাডজাস্টিভ হই। ঠাকুর বলেছিলেন না যে সব পরিস্থিতিতে সমানভাবে থাকতে চেষ্টা করো, সবকিছু গ্রহণ করতে চেষ্টা করো। আহ দুঃখ তোমার কি করবে, তো ওটা তো পরের কথা, কিন্তু প্রথমত হচ্ছে যে সবকিছুর প্রতি যেন রিয়েক্টিভ ভাব না থাকে, আমি যেন সবকিছুর মধ্যে অ্যাডজাস্টিভ হতে চেষ্টা করি। তারপর কয়েকজন বন্ধু বান্ধব হলো, যে বন্ধু বান্ধবরা জার্মান এবং সাউথ আমেরিকা, আফ্রিকান, তারপরে এদিকে ধরুন সাউথ ইস্ট এশিয়া, বিভিন্ন জায়গার মানে পুরো পৃথিবীর বন্ধু বান্ধব। যেটা অনুভব করলাম তাদের মধ্যেও কিন্তু ধীরে ধীরে 4 বছর 5 বছর থাকা হয়েছে, তাদের মধ্যেও ধীরে ধীরে এই আচরণগুলো ঢুকতে থাকে যে ওখানে থাকতে হয় মানে ওখানকার সিস্টেম বুঝে চলতে হবে। আর সিস্টেম বুঝে না চললে কি হবে, যেমন হ্যাঁ, বাসের মধ্যে যদি খুব কোলাহল করে কথাবার্তা হয়, বাস ড্রাইভার বাস থামিয়ে আমাদেরকে বলছেন তোমরা শান্ত হয়ে বসো, আমাকে শান্ত হয়ে গাড়ি চালাতে হবে, এবং অন্যান্যদেরও নিজের মতো শান্ত হয়ে তাদের গন্তব্যতে পৌঁছায়। বা ধরুন একটা রেস্টুরেন্ট মানেই মানুষ কোলাহল করবে, কিন্তু সেটাও দেখলাম সেখানে মানুষ নিজেদের মতো একটা লিমিটে, একটা ডেসিবেল, একটা শব্দের ভলিউম ঠিক রেখে তারা কথাবার্তা বলে, যাতে সেখানে কোলাহল না সৃষ্টি হয়ে যায়। তো ঠাকুরের বলতে একটা বাণী আছে যে যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তো এবারে আমাদের মধ্যে আমি এবং আমার কয়েকজন বন্ধু বান্ধব যখন আমরা প্রথম গেছি, সেই ধরুন জুন জুলাই মাসে, এরকম হয় না যে কারোর বাড়ির ভেতরে একটা আম গাছ আছে, বাইরে আম গাছটা বেশ সুন্দর এসেছে, আর সুন্দর সুন্দর হিমসাগর আম বেশ ফলে রয়েছে, তখন সাধারণত আমরা যারা ভারতীয় বা আমিও দেখলাম যে আফ্রিকানও যারা, এই চল দুটো আম খাওয়া যায়। কিন্তু এটা সহজ বোধের মধ্যে থাকা উচিত যে এই গাছটি যার প্রপার্টির মধ্যে আছে তার একটা পারমিশন তো নেওয়া উচিত, যে আচ্ছা আপনার গাছ থেকে দুটো আম খেতে পারি। ভারতে আমরা হয়তো অধিকাংশই এটাকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিই, মানে ঠিক আছে রাস্তার উপরে তো আছে, রাস্তা তো সরকারি, আম খেলেই বাকি। বা হয়তো অনেক সময় অন্য গাছে, যেমন ফুল তোলা আমি সকালে দেখেছি, সকালে মানুষজন লগি দিয়ে ওর গাছ থেকে এর গাছ থেকে ফুল তুলে এমন ভাবে ইয়ে করে, নয় হয়তো পড়েও যান ড্রেনের মধ্যে, এরকমও হয়। সেখানে আমরা গিয়ে প্রথম 1-2 দিন ওই ওই ভুলটাও করে ফেলেছিলাম। কারণ আমাদের ইউনিভার্সিটির বিল্ডিং এর পাশেই একজনের বাড়ি, একটা চেরি গাছ, বড় চেরি গাছ, ফল ঝাঁকিয়ে রাস্তার উপরে, রাস্তার নিচে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ খাচ্ছে না, রাস্তায় পড়ে যাচ্ছে অথচ কেউ খাচ্ছে না। আমরা ভাবলাম ঠিক আছে তাহলে যেতেই পারে, সাধারণত কি করে ঢিল ছুঁড়ে মারি। হ্যাঁ, তো দেখলাম পাশেই কয়েকটা ঢিল ছিল, যেই ছুঁড়ে মেরেছি ভাবছি ভেতরে কিন্তু রেগে মেগে আসবে, কেউ রেগে মেগে না। ঠিক আছে, ভালোই হলো, পরের দিন আবার খেতে যাওয়া যাবে। ভাবতে পারবেন না পরের দিন কি হয়েছে। পরের দিন যখন গেছি, গিয়ে দেখি গাছে সেই ডালটা নেই, সেই ডালটা কেটে ফেলা হয়েছে। আমার খুব খারাপ লাগে যে আমার এই আচরণের জন্য গাছের ডালটাকে কেটে ফেলা হলো। গাছের তো প্রাণ আছে, অথবা গাছটা তো কোনো দোষ করেনি। এবারে ব্যাপারটা এই হলো যে যখন সেই মালিক বুঝতে পারলেন যে কেউ ঢিল ছোড়াছুড়ি করছিল, তাহলে নিশ্চয়ই ওটা রাস্তাটাকে কিছু ব্লক করছে বা কিছু একটা অসুবিধা হচ্ছে, তাদের পার্সপেক্টিভ এটা ছিল। পরের সিজনে আমি আমার সেই বন্ধুটাকে নিয়ে তাদের বাড়ির সামনে কলিং বেল বাজিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কাছে একটু চেরি খাবো কিনা। কিন্তু সেই গত বছর যেটা করেছিলাম সেটা মনে মনে অনুতাপ করি যে এরকম ভুল যাতে আর না, এরকম আমাদের পরিস্থিতি অনেকবারই হয়। কিন্তু তো কথাটা হচ্ছে যে আমরা আমাদের নিত্য দিনের কাজকর্মের মধ্যে কিভাবে একে অপরকে পরিপূরণ করে নিজেদের আচরণগুলোকে ফুটিয়ে তুলি। যদি সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা যদি সেটা একে অপরকে ভালোতে রেখে পরিপূরণ করা হয়, তাহলে আপনি যে সম্প্রদায়ের মানুষ হন না কেন, আমরা কিন্তু খুব সুন্দর একটা সহাবস্থানের মধ্যে থেকে, মানে একটা ওই সিম্বায়োসিস সিস্টেমের মধ্যে থেকে
একে অপরের পরিপূরণ করে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলে। কিন্তু জার্মানিতে থাকাকালীন এমন অনেক পরিস্থিতি ঘটেছে যেগুলো মধ্যে একটা দুটো আমি আপনাদের জানাতে পারি। আম, হঠাৎ একদিন আমরা যে ভিসা অফিসে ভিসা নিতে যাই, সেখানে জানা গেল যে একজন হয়তো সেন্ট্রাল এশিয়ার কোন একজন মানুষ, তার হয়তো ভিসা এক্সটেনশন পায়নি, সে সেখানে একটা বড় সড় ঝামেলা করেছে। তো সেই জন্য 7 দিন ভিসা অফিস বন্ধ ছিল। আমাদের এক বন্ধুর ভিসা এক্সটেনশন হলো না সেই সময়টাতে। তো সে খুব চাপের মধ্যে ছিল। তো ভেবে দেখুন, সিস্টেমের মধ্যে, সমাজের মধ্যে যদি নিয়ম কেউ একবার ভঙ্গ করে ফেলে, অন্য অনেকেই সেই কর্মফল কিন্তু তাদেরকেও পেতে হয়। ব্যাপারটা বোঝা না গেল? আমি হয়তো ঠিক রাস্তা থেকে চলছি, কিন্তু সামনে থেকে আসা অন্য কেউ যদি সেই রাস্তার চলার নিয়ম ঠিক না জানে, তাহলে আমি ঠিক চললেও তার সাথে কিন্তু ধাক্কা হয়ে যেতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? ঠাকুর ওর জন্য একটা বাণীতে বলে দিলেন, খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা আমার অনেক সময় ইয়ে করে যায় যে আমি তো ভালোই আছি, কেন তাদের প্রতিবেশী অন্যান্য মানুষের জন্য কেন চিন্তা ভাবনা? ঠাকুর বলছেন যে তুমি তো বেশ ভালোই আছো, কিন্তু তোমার যে প্রতিবেশী যারা হয়তো ভালো নেই, তাদের দিকেও নজর রাখতে হয়। তারা যদি কোনো বিপাকে পড়ে, তাদের কাছে গিয়ে তাদের কিভাবে সুরাহা হতে পারে সেদিকে ধ্যান দিতে হয়। তো এইভাবে কিন্তু মানে আমি দেখেছি যখন জার্মানিতে থাকাকালীন কোনো একটা পরিস্থিতি এমন হয়েছে যে আমরা ঘর শিফটিং করছি, হোস্টেল এক হোস্টেল অন্য হোস্টেলে, পাশ দিয়ে কেউ হয়তো স্থানীয় পেরিয়ে যাচ্ছে, আমি বললাম একটু হেল্প করবেন। তো তিনি তার কাজকর্ম তখনকার মতো স্থগিত করে আমাদেরকে রীতিমতো নিজের গাড়িতে করে জিনিসপত্র বয়ে নিয়ে গন্তব্যে পৌঁছে দিয়ে তিনি তার কাজে চলে গেলেন। আমাদেরও মনে হয় অনেক সময় এটা করা উচিত। এবারে দেখুন কি হয়। ঠিক এইভাবেই একজন ভদ্রমহিলা, তিনি হোস্টেল ছেড়ে তিনি চলে যাচ্ছেন। তো তার কার্টুন বক্সে ঘরে কিছু জিনিসপত্র তিনি তার গাড়িতে চাপাবেন। এবারে তিনি বেশ কয়েকটা কার্টুন বাক্স নেওয়ার পর তিনি একটু মানে মানে এনার্জি ডাউন হয়ে গেছে। তো আমরা তখনই হোস্টেল যাবো বেরোচ্ছিলাম, আমার একটা বন্ধু সাইমন। তো সামনে বললাম চল ওনার দুটো কার্টুন বক্স আমরা তুলে দিই। আমরা বললাম যে আপনার কিছু হেল্প দরকার? উনি বললেন যে হ্যাঁ, আমার একটু টায়ার্ড লাগছে, শরীরটা ভালো নেই। দুটো বাক্স তুলে দিয়ে জাস্ট 100 মিটারই হবে, তার গাড়ির মধ্যে তুলে দিলাম। তিনি এত কৃতজ্ঞতা জানাচ্ছেন, আমরা ওটা এক্সপেক্ট করিনি যে এত কৃতজ্ঞতার কি দরকার। এবং তার সাথে সাথে তিনি আমাদের 50 ইউরো করে হাতে দিয়ে দিচ্ছেন। আরে ব্যাপারটা হচ্ছে যে এটা তো সাধারণ সাহায্য করেছি, এখানে টাকা পয়সার ব্যাপারটা কোথা থেকে এলো? না না, আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। উনি বললেন না না না, আমি আপনাদের দিতে চাই, এটা আপনাদের রাখতেই হবে, এটা এটা আমার কর্তব্য। তো পরে আমার মনে হলো যে একে অপরের সাহায্যে দাঁড়ানোটা আমাদের একটা কর্তব্য বটে, কিন্তু আহ সেই সাহায্যে দাঁড়াতে গিয়ে আমি যেন কখনো প্রত্যাশা না করি যে আমি তার কাছ থেকে কিছু পাবো। তো কিছু পাওয়ার আশা করে যেন আমি কিছু কাজ না করতে যাই। এটা কিন্তু বরাবরই মানে ভগবান শ্রীকৃষ্ণ তার রণক্ষেত্রে দাঁড়িয়ে এটা বলে দিয়েছেন, ঠাকুরও বলে দিয়েছেন, দিয়ে যাও, চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। ঠিক সেভাবেই সেদিন কিছু 50 ইউনিটে খুব কুণ্ঠাবোধ হচ্ছিল। ওটা অনেক অনেক দিন ধরে ব্যবহার করিনি। তারপর কোনো একটা ঠাকুরের কাজে আমাদের যখন উৎসব হয় তখন সেটাকে কাজে লেগে খুব মনটা ভালো হয়েছে। তো পরবর্তী সময় বুঝতে পারি যে আম, আমাদের যদি এই ধ্যান ধারণা গুলো খুব সাধারণ ভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা খুবই সহজ হয়। এইবারে প্রশ্নতে আসি, আহ, যে তাহলে কি আমাদের সকলকে, যারা এখনো মানে ঠাকুরকে জেনেছেন অথচ ঠাকুরকে ধরে উঠতে পারেন, আমরাও হয়তো অনেক সময় ঠাকুরকে ঠিকঠাক ধরে উঠতে পারি না, বুঝে উঠতে পারি না, ঠাকুরের বলে দেওয়া কাজ করে উঠতে পারি, আহ তো তাহলে কি করা উচিত? আচ্ছা, এরকমও কি হতে পারে যে আহ যে ঠাকুরের দীক্ষা নিলাম না, আর ঠাকুরের সব বাণী মেনে চলছি, ঠাকুরের সব কথা মেনে চলছি, সবকিছু করে যাচ্ছি, তাহলে সব ঠিকঠাক হয়? তো
এটা অনেক যুগ আগের কথা, মানে অনেক যুগ না, বেশ 100 বছর আগের ঘটনা বলতে গেলে। আম, ঠাকুরকে ভালোবেসে অনেক মানুষই ঠাকুরের কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন। আম, তো তখন একজন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, তিনি একজন খুব বড় গভর্নমেন্ট অফিসের কাছে গেছেন, কিছু একটা হয়তো যে ঠাকুরের সৎসঙ্গের জন্য চাওয়ার জন্য। তো প্রথমেই হয়তো চাওয়া যাচ্ছে না, প্রথমেই হয়তো সাধারণ বার্তালাপ করছেন, এবং তারপরে সেই লোকটি তিনি বলছেন, দেখুন আমার কাছে সময় নেই, আপনি আপনি আমার সাথে গাড়িতে চলে আসুন, সেখানে কথা হবে। তো গাড়িতে যেতে যেতে তিনি বলছেন যে আচ্ছা এখানে আমার সময় নেই, গাড়িতে নেমে হয়তো বাড়িতে পৌঁছে কিছু কথা বলতে হবে। সেই দাদাটি তার বাড়িতেও গেছেন, এবারে গিয়ে এবার কথা হবে, এবার আসল কথাটা বলতে হবে। তো এবারে যেটা বুঝতে পারলেন যে বাড়িতে তিনি সেই সেই অফিসারটি বাড়িতে একা, পরিচারক আছেন, কিন্তু বাড়িতে যে সাধারণ মানুষ থাকে, যে তার স্ত্রী থাকে, কন্যা সন্তান থাকে, পিতামাতা থাকে, তাদেরকে দেখতে পাচ্ছে। তো সেই দাদাটির হয়তো মনে হলো যে এই বিষয়ে কিছু বলা উচিত, কিন্তু তিনি কিভাবে বলবেন। তখন সেই অফিসারটি তিনি বলে উঠছেন, আচ্ছা আহ, ঠাকুরের দীক্ষাই কেন নিতে হবে, দীক্ষাই বা কেন নিতে হবে, কেনই বা দীক্ষা নেবো, দেখছেন তোমার কত কিছু আছে, কত চাকরতা, আমি ডাকলেই চাকর চলে আসে, সব কাজ করে দিয়ে যাবে, কোনো কিছুর অভাব নেই আমার কাছে। তখন সেই দাদাটি, দেখুন বিচক্ষণ উপস্থিত বুদ্ধি কিরকম, অথচ ঠাকুর বলছেন ওই কৈপি কথা গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, উচিত কথাও বেচাল হলে উল্টো পানে যায়। এবার উচিত কথাটা কি? তখন সে দাঁড়িয়ে বলছেন, দেখুন আহ আপনার স্ত্রী যেখানে যায়, যাতায়াত করে, আপনাকে কি বলে যায়? আপনার ছেলে মেয়েরা আপনাকে কি শ্রদ্ধা ভরে প্রণাম করে? এরকম দু চারটে কথা বলার পরেই সেই মানুষটি খুব ভাবুক হয়ে পড়ে এবং চুপ করে বসে পড়ে, এবং তারপরেই আহ সেই দাদাটি বলেন যে দেখুন, আমাদের জীবনে আমরা অনেক কিছুই পাই, কিন্তু আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার মধ্যে আমরা নিজে জেনে উঠতে পারি না কি ভালো করলে আমার এবং পুরো পরিবেশের সঠিক ভালোটা আমরা নিজে সময়ের মধ্যে করে উঠতে পারি। সময় তো আমাদের কাছে সীমিত, যেমন আজকে এই ওয়েবিনারটাও সীমিত। সময়ের মধ্যে একটা কাজ করা এবং সেটা সঠিকভাবে করা, তো যিনি সাধারণভাবে তার আচরণের মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকা এবং বেড়ে ওঠাকে, তার আচরণের মধ্যে দিয়ে সহজভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, নিজে করে দেখাচ্ছেন, সেখান থেকে দেখে বুঝে করাটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে সহজ পথ। এবং তার জন্য ব্যাপারটা হচ্ছে এরকম জিনিস যে আমাদের ঘরে, আমাদের স্কুলে সাধারণত দেখি যে যিনি মাস্টার মশাই, তিনি বসেন একটু উঁচু জায়গাতে, আর যারা ছাত্ররা তারা বসে নিচে। ঘরে ঠাকুরের আসনটা একটু উঁচুতে করা হয়, আমরা সবাই একটু নিচে বসি, প্রার্থনা করি, পুজো করি। কারণটা কি? তার কারণ হচ্ছে যে খুবই সহজ জিনিস, যখনই আমার পিপাসা পায়, জল খেতে গেলে আমাকে মুখ উঁচু করে জল খেতে হবে, বা এরকম করে জল পান করতে হয়। তো সবসময় আমাদের কিছু পেতে গেলে যার কাছ থেকে পাবো তাকে কিন্তু সবসময় একটা শ্রদ্ধার আসনে রাখতে হয়। তাই আমি জানি না, এটা প্রথমে গ্রহণ করা, এবং খুবই গুরুত্বপূর্ণ, আমি যে জানি না এটা আমার জানা উচিত, যে আমি কি কি জানি না। এইটা হলেই যিনি জানেন তার কাছে গিয়ে সহজে করজোরে প্রার্থনা করে জেনে নিতে হয়। যদি আমি সব ফিজিক্যালি হাত জোর না করতে পারছি, মন থেকে হাত জোর করি যে আমি জানি না, এটা এটা আপনি আমাকে জানান। এই জানার পদ্ধতি আমরা যেমন স্কুলে, আমার সেই আমরা সবাই ক্লাস স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি হয়েছি, ঠিক সেরকম ভাবে স্কুলে ভর্তি হয়ে আমরা যেমন নাম লিখিয়েছি, ঠিক সেভাবে কিন্তু এই নামটি লেখাতেই হবে। ঠাকুরের পরিধির মধ্যে ঢুকতে হবে জানার জন্য যে আমি কি সহজ আচরণ শিখবো যাতে আমার জীবনটা সহজ হয়। পরিশেষে একটা ছোট্ট জিনিস, আচ্ছা দীপক দা, আর 2-4 মিনিট সময় আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন দাদা।
হয়তো আছে। আপনি সংক্ষেপে আর 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে শেষ করে দিন। হ্যাঁ, আম, পরিশেষে একটি কথা যে আমরা তো এই বিশ্বের একজন মনুষ্য সদস্য, এবং বলতে গেলে বিশ্বের প্রত্যেকটি জড় এবং জীবের মধ্যে একজন তো চেতনশীল প্রাণী। তো আমার এই চেতনার বহিঃপ্রকাশটা হবে কি করে? আমার চেতনার বহিঃপ্রকাশটা হবে আমার চিন্তা, বাক্য, কর্ম এবং আচরণের মধ্যে। সেটা যতটা সুসংযত হবে, সেটা যতটা পরিমার্জিত হবে, ততটাই কিন্তু আমার আশেপাশের পরিবেশ আমাকে বেঁচে থাকা এবং বেড়ে ওঠাতে আরো সাহায্য করে। আমি আমার 4-5 বছরে জার্মানিতে থাকাকালীন যে সমস্ত বন্ধু বান্ধব, ভারতীয় নয় অভারতীয়, যারা ঠাকুরকে কখনো জানেননি, আমি কখনো চেষ্টা করিনি ঠাকুরের ফটো রেখে তাদেরকে বোঝানো যে দেখো ইনি হচ্ছেন ঠাকুর, তিনি এই কথা বলেছেন বা সেই কথা বলেছেন। আমার মনে হয়নি এইভাবে বলাটা কখনো প্রয়োজন, কিন্তু যেটা আমার মনে হয়েছে যে আমি কিভাবে নিজের আচরণ দিয়ে তাদেরকে বোঝাতে পারি, যেটা খুব ভালো জিনিস, এটা আমি উপলব্ধি করেছি। এবং এটা আমার অ্যাচিভমেন্ট বলতে গেলে, পিএইচডিটা একটা অ্যাচিভমেন্ট ডিগ্রি, কিন্তু এটা আমার অ্যাচিভমেন্ট। আমার সেই 4জন বন্ধু যারা আমার সাথে 4 বছর ধরে পড়াশোনা করেছে, তারাই 4 বছর আমার সাথে থাকাকালীন শেষের 1 বছর তারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান হয়ে যায়। এটা একটা আমার কাছে অ্যাচিভমেন্ট, কারণ তারা ছোট থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, তাদের ঘরের এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল ফুড, ইন্টারন্যাশনাল মিট, মানে আপনারা জানেনই আন্তর্জাতিক, ভারতের বাইরেই আন্তর্জাতিক স্তরে খাওয়া দাওয়া, মিট, সেগুলো সব কিন্তু খুবই মিক্সড। হ্যাঁ, সেখানে ওই সদাচার পালন এগুলো খুব একটা হয় না। কিন্তু আমি দেখতে পারি ধীরে ধীরে, জানি না কেন, তারা হয়তো বুঝতে পেরেছি যে জীবন কিভাবে সহজ হয় এবং বেঁচে থাকা, বেড়ে ওঠাটা কিভাবে সহজ হয়। এখনো তাদের সাথে কমিউনিকেশন আছে, তারা এখনো ভেজিটেরিয়ান। এবং আমার এক বন্ধু যার বাড়ি হচ্ছে ভিয়েতনামে, ঠাকুরের দীক্ষা নিয়ে ওঠেনি, সৎসঙ্গে একটা দুটোতে উপস্থিত ছিল। তাকে ফোন করলেই, তার নাম হচ্ছে হোয়াং, ফোন করলেই সে প্রথমে বলে জয় গুরু সুরজিৎ, হাউ আর ইউ। আমার এখনো সত্যি ভালো লাগে যে একটা মানুষের মধ্যে জয়গুরু শব্দটা নিয়ে আসতে পেরেছি। আশা করি অদূর ভবিষ্যতে কখনো দেখা হলে, কোনো পরিস্থিতিতে হয়তো ঠাকুরের দীক্ষা নিয়ে উঠবে, তাতে হয়তো জীবনটা আরো, আমাদের নিজের জীবনটা সহজ হবে। ঠাকুর বললেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাচ্চা, ওরাই যে তোর বাচ্চা। সকলকে জানাই আমার প্রাণান্বিত জয়গুরু। সকলে জীবনে ঠাকুরকে ধরে ঠাকুরের ইচ্ছের মানুষ হওয়ার চেষ্টা করুন। এবং আজকে এই ফোরামে বরিষ্ঠ, আমার থেকে বয়সে বড় এবং কনিষ্ঠ, বয়সে ছোট যারাই আছেন, তাদেরকে আমি করজোড়ে প্রার্থনা করি সবাই ঠাকুরের মানুষ হয়ে উঠুন এবং ঘরে বাইরে সকলকে নিজের আচরণে ঠাকুরের হয়ে ওঠার বার্তা পৌঁছে দিন। দীপক। বেশ, ধন্যবাদ। এত সুন্দরভাবে উনি উনি মানে সারাক্ষণ সবসময় পড়াশোনা নিয়ে থাকেন তো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আগে বেশ, সুরজিৎ, অনেক ধন্যবাদ। কি বলবো, আমার 2জন দাদাকে পাশে পেয়েছি এবং এত মানুষজন আছেন, এত সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত গুলো কিভাবে ঠাকুরের দয়া, আশুদেবের আশীর্বাদে, সেই তো 2017 সালে 1 জুন গিয়ে ওখানে পিএইচডি করে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কিভাবে সিভিক সেন্স গুলো জার্মানিদের বাসীদের মধ্যে অটোমেটিক্যালি ইনস্টলড বলতে পারি। এত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে বললেন, আমরা সমৃদ্ধ হলাম এবং আরো আমরা এগিয়ে যাব। আমাকে শ্রদ্ধেয় শুভঙ্কর দাও বলেছিলেন এই বিষয়ে, লাস্ট উইন্টারে যখন আমরা নিউ গেস্ট হাউসে আনন্দ করছিলাম, তখন আমাদের শুভঙ্কর দা এখানে আছেন। শুভঙ্কর দা এখন জার্মানিতে আছেন, আর আমাদের সুরজিৎ দাদা, যিনি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলেন, উনি এখন ইন্ডিয়াতে আছেন, উড়িষ্যার সম্বলপুরে আছেন। ঠিক আছে, জার্মানিতে এখন সময় হলো সন্ধ্যে 6:26, অর্থাৎ ইন্ডিয়া এগিয়ে আছে 3.5 ঘন্টা এগিয়ে আছে জার্মানির থেকে। আই থিঙ্ক শুভঙ্কর দা এখন ল্যাবে আছেন এবং আমাদের সবার কথাগুলো শুনলেন। দাদা ভবিষ্যতে আমাদের সেমিনারেও উপস্থিত হবেন, নিউ সায়েন্স নিয়ে পিএইচডি করছেন। তো এগুলো হচ্ছে উদাহরণ, এগুলো কিছুই না।
তাই ঠাকুর তো আর কোনো একটা হাওয়ায় উড়ে আসবেন না, একটা একটা ব্যক্তিত্বের মধ্য দিয়ে ঠাকুর এইভাবে প্রকাশ পাবেন। যে শুভঙ্কর দাদা, সুরজিৎ দাদা, তারপরে গতবারে যে দাদা ধীরাজ দাদা কথা বলছিলেন, ডক্টর জুবিলি প্রকাশ, তারপর এই যে মানুষগুলো এবং যারা এখানে আছেন, শুধুমাত্র যে যারা বক্তব্য দিন তারা শুধুমাত্র নয়, এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন, এখানে 63 মানুষ উপস্থিত আছেন। হ্যাঁ, তো সবার মধ্যে কিছু না কিছু ঠাকুরের ছিটেফোঁটা আছেই আছে। সেই জন্যই তো আমাদের এই সময়, সেই জন্যই তো আমরা জীবন বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। খারাপ চিন্তা আসলে আমরা প্র্যাকটিক্যাল করছি না, ভালো চিন্তা আসলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একদম এক্সিকিউট করছি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিটে ফোটা আছে, মানে আমরা সত্যিকারে ঠাকুরের মানুষ। আর আমার তো দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই একজন ঋষি, সিরিয়াসলি। কারণ এই ইষ্টভীতি কারা করেন, যারা এটা একটা পঞ্চযজ্ঞ, যারা মানে ঋষিগণ তারা এই যজ্ঞগুলো করেন। আমরা পরম সৌভাগ্য, আমাদের অনেক সুকৃতি ছিল বলে আজকে আমরা পরম পিতাকে পেয়েছি। আমরা ঠাকুরকে দেখিনি, বর্মাকে দেখিনি, বর্দাকে দেখিনি, হয়তো অনেকে বর্দাকে দেখেছেন, আমি দেখিনি। শ্রী দাদাকে অনেকে দেখেছেন, আমি দর্শন করার সৌভাগ্য হয়েছিল। শ্রী আচার্যদেবের সান্নিধ্য পাচ্ছি, পূজ্যপাদ অবিন্দদের সান্নিধ্য পাচ্ছি। তো এগুলো একটা জীবনে একটা গ্রেট অ্যাচিভমেন্ট রিয়েলি। তো সুরজিৎ দা এত সুন্দর করে সিভিক সেন্সের উপরে এত সুন্দর করে বললেন, রিয়েলি এটা খুবই এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই এই বিষয়ের উপরে আর আর কিছু বলা চলে না। আমি জাস্ট শুভঙ্কর দার মানে যেগুলো সুরজিৎ দা বললেন সেগুলোই বলার আমি প্রচেষ্টা করছি। সবার সার্বিক মঙ্গল হোক। আর কারো কিছু যদি কোয়ারিজ থাকে আপনারা করতে পারেন। কারো কিছু কোয়ারিজ যদি থাকে করতে পারেন, নাহলে আমি কোয়ারিজ করবো। সুরজিৎ দা কিছু আমার জিজ্ঞাসা আছে। আচ্ছা, একজন লিখেছে কি অমিত, অমিত দাদা, আচ্ছা ঠিক আছে, জয়গুরু দাদা, হাউ টু চুজ ইউ সাবজেক্ট ফর মাস্টার, ইন হোয়াট ওয়ে ঠাকুরজি গাইডেড ইউ টুয়ার্ডস এগ্রিকালচার? সুরজিৎ দা, এটা প্রশ্নটা তুমি দেখো আর দেখে উত্তরটা দাও তো। আচ্ছা, প্রশ্নটা শুনলাম। How you chose your subject for masters and in what way Thakurji guided you towards agriculture? 2004-এ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তখন জানতাম না যে বিএসসি এগ্রিকালচার করবো। তো আমার যিনি ফিজিক্সের টিচার ছিলেন, তিনি আমাকে বললেন, সুরজিৎ, আমার সব ছাত্ররাই AIEEE যেই দিচ্ছে, আমার ইচ্ছা তুমি এগ্রিকালচার নিয়ে পড়ো। ঠিক আছে, এক বাক্যেতেই বিশ্বভারতীতে এসে এগ্রিকালচার বিএসসি পড়ি। এবং তারপরে আমাদের বিশ্বভারতীতে পল্লী শিক্ষা ভবন যখন এগ্রিকালচার পড়ানো হয়, সেখানে সিনিয়র দাদাদের এবং স্যারদের একটাই বার্তা যে মাস্টার ডিগ্রি সবসময় অন্য ইউনিভার্সিটিতে করা এবং যতটা দূরে করা যায় হোম ইউনিভার্সিটি থেকে। আর আমাদের এই ট্রেন্ড ছিল যে সবাই দিল্লিতে গিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার রিসার্চ, সেখানে গিয়ে কোচিং নেওয়া সিনিয়র দাদাদের কাছ থেকে। তারপরে অল ইন্ডিয়া লেভেলে একটা পরীক্ষা হয়, যেটা এখন ICAR CUT টেস্ট হয়ে গেছে, কমন ইউনিভার্সিটি টেস্ট, পিজি টেস্ট। তো বিএসসি এগ্রিকালচার অনেক সাবজেক্ট পড়েছি, তার মধ্যে এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার এক্সটেনশন, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার ম্যানেজমেন্ট নিয়ে একটা সাবজেক্ট করা হয়, এগ্রিকালচার সোশ্যাল সায়েন্স গ্রুপ। তো সেই গ্রুপে পরীক্ষা দিয়ে যখন র্যাঙ্ক হয়, তখন দেখা যায় যে হ্যাঁ, ব্যাঙ্গালোরেই পাচ্ছি চান্স। তো সেকেন্ড ইয়ার থেকেই এক সিনিয়র দাদা আমাকে বেশ ফোকাস দিয়ে রেখেছিলেন যে ওইটাই ব্যাঙ্গালোরে গিয়ে ইকোনমিক্স পড়তে হবে। তো একটা মাথায় ন্যাক ছিল, সেখান থেকে হয়ে গেছে। তো তারপরে ওখানে মাস্টার ডিগ্রি করার পর বিভিন্ন জায়গায় কাজকর্ম, 2-3 জায়গায় কাজ করার পর তারপর ঠিক হলো না, আমি পিএইচডি করতে হবে। আচার্যদের কাছে নিবেদন করতে আসি। মানে শ্রী দাদা তখন আচার্যদের, তখন তিনি বলেন যে বর্তমান আচার্যদের তার কাছে গিয়ে নিবেদন করা। তিনি বলেন হবে। আর তারপরের বছরই জার্মানিতে পিএইচডি করতে যাবো এগ্রিকালচার ইকোনমিক্স। তো খুবই সহজ ছিল। যিনি গুরু, তো আমার ফিজিক্সের টিচার, তিনি আমার ফিজিক্সের গুরু, তিনি যেটা বলেছেন তাই করেছি। আমার কলেজের শিক্ষকরা, তিনি গুরু, তারাই বলেছেন তাই করেছি। তো খুবই সহজ ভাবেই জিনিসটাকে গ্রহণ করেছি, এটাতে কোনো আমার ডিফিকাল্টিস ফিল হয়নি। মানে সহজভাবে গ্রহণ করা শ্রেষ্ঠ জনের কথা, তাই আর কি। জয় গুরু।
আশা করি উত্তর দিতে পেরেছি। আশা করি অমিত দা আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, সুরজিৎ দা, আমার একটা কোশ্চেন, আমার একটা জিজ্ঞাসা যে কি তুমি যখন ইষ্টভৃতি করতে তখন তুমি কি ইন্ডিয়ান রুপিস দিয়ে করতে নাকি ওখানকার ইউরো দিয়ে করতে? আচ্ছা, এটা নিয়ে ছোট্ট ঘটনা বলি। 2019-এ যখন আমি দেওঘর আসি বলো। সস্তান ব্রত নিতে, তখন সুন্দরদা তিনি ব্যবস্থা করে দিচ্ছেন এবং বর্তমান আচার্যদেব তিনি ওই ক্যান্টিনের পেছনের ঘরটাতে আমাদের সস্তান ব্রত দেবেন। তো আমাকে জিজ্ঞেস করছেন যে ইষ্টভূতি কত কর? তো আমি বললাম যে কখনো 8 টাকা, কখনো 7 টাকা। এবারে 2019-এর কথা। তো তো কারণ তখন জার্মানিতে আসিনি, আমার রিসার্চের জন্য ভারতে এসেছি। তিনি তখন সুন্দরতা রেখে বলছেন, হ্যাঁ এরকম হয় নাকি, তুমি ইষ্টভূতি জানো না, তুমি সস্তান নিতে আসছো? যে আসলে আমি ওখানে 10 সেন্টে করি, তো তো 10 সেন্টের ভ্যালুয়েশন চেঞ্জ হয় তো 2-3 মাসে মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা তাই। তো এইটাই ঘটনা যে ওখানে থাকাকালীন যেহেতু ওখানেই আমার খাওয়া দাওয়া পরিপোষণ ওখানকার সিস্টেম হচ্ছিল, আমার তখন নিজের থেকে মনে হচ্ছে যে ওখানকার currency তবে হ্যাঁ একটু ছোট্ট বলে রাখি যে ইষ্টভূতি প্রেরণ নিয়ে একটা সমস্যা হতো, যে কখনো কখনো ইষ্টভূতি চেঞ্জ হতো। তো যেহেতু আমাদের ওখানে তখন জার্মানিতে ওই মানে ইউরোপিয়ান ফিলান্থ্রপিটা তখনো গড়ে ওঠেনি। আম, তো পরে ওটা হওয়ার পর মানে আমাদের ইষ্টভূতি যাতে আমরা ওই কারেন্সি দিয়ে ডিপোজিট করতে পারি, ওই সিস্টেম হওয়ার পর জিনিসটা একটু একটু ঠিক হয়ে গেছিল। তবে অনেকে প্রেফার করেন ভারতীয় মুদ্রায় করতে, কারণ তারা ভারতে পাঠিয়ে দেন তাদের ফ্যামিলি করে। অনেকে ওখানকার কারেন্সিতে করেন, তারপর ওটা ওখানে জমা হয়ে যাওয়ার ইউকে তে সিস্টেম আছে, সেভাবে সেখানে জমা করার। তো এই আর কি। বেশ বেশ, খুব ভালো, ভালো লাগলো শুনে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। যারা এখানে উপস্থিত, আমাদের সেমিনার এখানেই সমাপ্ত হতে চলেছে। আর অনেক ধন্যবাদ, গুরুজনদের শ্রদ্ধা, আহ, স্নেহ আর প্রণাম। সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের উদ্দেশ্য একটাই, যে সবাই যাতে আমরা ঠাকুরের, সবাই তো খুবই ব্যস্ত থাকি, সবাই সবার কেরিয়ার নিয়ে খুব ব্যস্ত, আমাদের লেজার টাইমটা এভাবে আমরা স্পেন্ড করি। কিভাবে আরো প্রোডাক্টিভিটি করা যায়, কিভাবে ঠাকুরকে নিয়ে চলা যায়, জাস্ট এটাই উদ্দেশ্য। আর আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। ঠাকুরের মানুষ হয়ে ওঠাই আমাদের বড় উদ্দেশ্য, অন্য কোনো রকম আমাদের উদ্দেশ্য নেই। ঠিক আছে? আর তাকে কেন্দ্র করেই এত কিছু, সবকিছুর আয়োজন। অনেক ধন্যবাদ সুরজিৎ দা, আর শুভঙ্কর দাকে অনেক ধন্যবাদ দাদা উপস্থিত থাকার জন্য। আর এখানে উপস্থিত যারা যারা শুধু মা, দাদা, ভাই বোন যারা যারা আছেন, সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর সাত্তকী দা, আপনি কাইন্ডলি ধ্বনি দিলে ভালো হয়। আগে জয় গুরু দাদা। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্যপুত্রীম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে হং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্ণদৈবতং, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম,
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় 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 গুরু। জয় গুরু সবাই 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 যেখানে আছেন সেখানে ঠাকুর বর্মা বদ্দা আচার্যদেব পূজনীয় অবিন্দদা ঠাকুর পরিবার এবং গুরুজনদেরকে প্রণাম করে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখান থেকে আমরা লিভ নিচ্ছি। জয় গুরু সবাইকে। জয় গুরু জয় গুরু। জয় গুরু, সবাইকে আনন্দিত জয় গুরু।